before. It's been too long now. I think that I'm on. I second guess you. I second guess me. ওপর নিচে পাহাড়, মাঝখানে সবুজ উপত্যকা, ছায়ায় মোড়া প্রাসাদ, এভাবেই গড়ে উঠেছিল সৌরগ্রাম রাজ্য। চারিদিকে শান্তির বাতাস। রাজা অমরেন্দ্র সিংহ ন্যায়পরায়ণ, প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন। রানী মৃণালিনী দেবী সুন্দরী, শিক্ষিতা ও অত্যন্ত বিচারবুদ্ধি সম্পন্ন। রাজ্যের প্রধানমন্ত্রী জয়দেব বুদ্ধিতে তীক্ষ্ণ, কিন্তু মাঝে মাঝে তার সিদ্ধান্ত কঠোর হয়ে উঠত। রাজ্যের হাকিম কাইয়ুম হাকিম, দূর দূরান্তে যার নাম, রোগ সারানোই যার পেশা, কিন্তু চোখে মুখে যেন চিরকাল অদ্ভুত গোপন হাসি। আর ছিল রাজমহলের মুন্সি মঈনুদ্দিন মুন্সি, যিনি রাজ্যের ইতিহাস ও নথিপত্র সংরক্ষণ করতেন। শান্ত, কম কথা বলা, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি। রাজ্যে সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ একটি অদ্ভুত ঘটনা পুরো রাজ্য ও প্রাসাদকে অস্থির করে তুলল। রানী মৃণালিনী আতঙ্কিত হয়ে উঠলেন। মন্ত্রী জয়দেব সঙ্গে সঙ্গে হাকিম কাইয়ুমকে ডেকে পাঠালেন রাজা অমরেন্দ্র সিংয়ের আকস্মিক অসুস্থতা দিয়ে। হঠাৎ করেই তার শরীর দুর্বল হতে শুরু করে। একসময় যিনি ঘোড়ার পিঠে ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধের প্রস্তুতিতে বেরিয়ে যেতেন, তিনি এখন বিছানা ছাড়তে পারছিলেন না। হাকিমজি, রাজাকে দেখুন, এমন অসুখ রাজ্যে কখনো দেখা যায়নি। হাকিম নীরবে মাথা নাড়লেন। তিনি রাজাকে পরীক্ষা করলেন। হাতের নাড়ি, জিহ্বা, চোখের পাতা, সবই অদ্ভুত। মহারাজের শরীরে বিষ ঢুকেছে। বিষ? মন্ত্রী জয়দেব চমকে উঠলেন। হ্যাঁ, কিন্তু সাধারণ বিষ নয়, খুব ধীর গতির এক জটিল বিষ। কে দিল? রানী কাপা গলায় জিজ্ঞেস করলেন। হাকিম কোন উত্তর দিলেন না, কেবল বললেন, যদিও দেরি হয়নি, আমি ওষুধ তৈরি করব। কিন্তু তার চোখে এক অদ্ভুত দ্বিধার ছায়া দেখা গেল। হাকিমের কথা শুনে প্রাসাদে দুশ্চিন্তার ঢেউ উঠল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাজাকে বিষ দিল কে? এটা সাধারণ মানুষ করতে পারে না। রাজা প্রতিদিন কারা কারা খাবার নিয়ে ঢোকে, কারা পানীয় দেয়, সব পরীক্ষা করতে হবে। মুন্সি মঈনুদ্দিন হাত জোর করে বললেন, মহারাজের প্রতিদিনের তালিকা, দেখা সাক্ষাতের খাতা, রান্নাঘরের দিনের হিসাব আমি সব তুলে আনছি। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু কাউকে ভিত্তিহীনভাবে অভিযুক্ত করা যাবে না। প্রাসাদের দরজা বন্ধ করে তদন্ত শুরু হলো। ছোট বড় সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো। রান্নাঘরের রাঁধুনি, জল পরিবেশনকারী, প্রহরী, এমনকি রাজমহলের দাসীদেরও। কিন্তু কারো মুখে সঠিক কিছু মিলল না। এদিকে রাজা আরও দুর্বল হয়ে পড়ছিলেন। মুন্সি মঈনুদ্দিন নিঝুম রাতে রাজমহলের পুরনো নথিপত্র পড়ছিলেন। হঠাৎ তিনি একটি পুরনো চিঠি খুঁজে পেলেন। চিঠিটি ছিল রাজা অমরেন্দ্র সিংহের বাবার মৃত্যুর ঠিক আগের দিন লেখা এক রহস্যময় সতর্কবার্তা। চিঠিতে লেখা, আমার মৃত্যু স্বাভাবিক নয়। রাজ্যের ভেতরে কেউ আছে যে আমাদের বংশ ধ্বংস করতে চায়। তার হাত লম্বা, পরিচয় গোপন, তাকে চেনা কঠিন, কারণ সে বন্ধু সেজে শত্রুর কাজ করে। মুন্সির চোখ বড় হয়ে গেল। তিনি ভাবলেন, তাহলে কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে? তিনি সঙ্গে সঙ্গে রানীর কাছে গেলেন, সব বললেন। রানী গভীর চিন্তায় পড়ে গেলেন। মানে কেউ অনেক বছর ধরে এই পরিবারকে লক্ষ্য করে আছে? তাহলে সেটা কে? আমি এখনো নিশ্চিত নই, কিন্তু তদন্ত চালিয়ে যেতে হবে। তদন্তের সময় প্রাসাদের পুরনো অংশ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। প্রহরীরা বলল, তারা মাঝরাতে কাউকে ছায়ার মতো এদিক ওদিক যেতে দেখেছে। মুন্সি ও মন্ত্রী জয়দেব নিজেরাই খোঁজ করতে নেমে পড়লেন। প্রাসাদের দক্ষিণ দিকের এক ধুলো মাখা কক্ষে
তারা একটি ভাঙা মেঝেতে চাপ দেওয়া মাত্র নিচে একটি গোপন দরজা খুলে গেল। ভেতরে সরু সুড়ঙ্গ। জেলে রাখা মশালে দেখা গেল মাটিতে কারো পায়ের চিহ্ন। এটা রাজমহলের লোক ছাড়া কেউ জানতেই পারে না। অথচ রাজ্যের ইতিহাসে এই সুড়ঙ্গের কোনো উল্লেখ নেই। মন্ত্রী জয়দেব একটি বোতল তুলে বললেন, এগুলো তো বিষাক্ত ভেষজ। মানে কেউ এখানে বিষ তৈরি করছে? হঠাৎ সুড়ঙ্গ থেকে ছায়ার মতো একটি মানুষ দৌড়ে পালিয়ে গেল। তারা ধরতে পারেননি, কিন্তু বুঝলেন রাজমহলের ভেতরেই কেউ লুকিয়ে আছে। এদিকে হাকিম রাজাকে ওষুধ দিচ্ছিলেন, কিন্তু রানী লক্ষ্য করলেন তিনি প্রতিবার ওষুধ দেওয়ার আগে একবার গভীরভাবে নিঃশ্বাস ফেলেন এবং রাজাকে দেখার সময় অদ্ভুত চিন্তান্বিত হয়ে পড়েন। রানী জিজ্ঞেস করলেন, হাকিমজি, আপনাকে কেন এত নার্ভাস দেখাচ্ছে? না, মানে এই অসুখ খুবই কঠিন, আর ভাবছি ঠিক যেন কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। কথা অসংলগ্ন ছিল। মন্ত্রী জয়দেবও সন্দেহ করলেন। তিনি বললেন, যে বিষ রাজাকে দেওয়া হয়েছে সেই বিষের ওষুধ তো হাকিম ছাড়া আর কেউ জানে না। তাহলে না, তিনি বহুদিনের বিশ্বস্ত। তাকে ভিত্তিহীন অভিযোগ করা যাবে না। আমরা কারো বিরুদ্ধেই সিদ্ধান্ত নেবার আগে সব প্রমাণ খুঁজে বের করব। রাজা যখন শয্যাশায়ী, তখন মন্ত্রী জয়দেব রাজ্যের অনেক সিদ্ধান্ত নিজের হাতে নিতে শুরু করলেন। এমনকি কয়েকটি কর আদায়ের নীতিও তিনি পাল্টে ফেললেন, যা সাধারণ মানুষকে কষ্টে ফেলল। বাজারে আলোচনা ছড়িয়ে পড়ল, মন্ত্রী রাজ্যের আসল ক্ষমতা নিতে চাইছে। রানী শুনে খুব কষ্ট পেলেন। তিনি মুন্সিকে বললেন, জয়দেব এত বছরের সঙ্গী, সে কি সত্যি এমন হঠকারী হতে পারে? ক্ষমতা মানুষকে কখনো কখনো বদলে দেয়, কিন্তু সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের আরও খোঁজ নিতে হবে। একদিন মুন্সি দেখতে পেলেন হাকিম রাতে কারো সাথে গোপনে দেখা করতে বেরোচ্ছেন। তিনি দূর থেকে অনুসরণ করলেন। হাকিম সোজা সেই গোপন সুড়ঙ্গের দিকেই যাচ্ছিলেন। মুন্সি দ্রুত রানীকে খবর দিলেন। রানী নিজেই তাকে অনুসরণ করলেন। সুড়ঙ্গের ভেতরে দেখা গেল হাকিম দাঁড়িয়ে আছে একজন ছায়ামূর্তির সামনে। লোকটি বলছে, সব প্রস্তুত, রাজা আর বেশি দিন টিকবে না তো। হাকিম কাপা গলায় বলল, না, আমি ইতিমধ্যেই ওষুধে একটু করে বাড়তি উপাদান মিশিয়ে দিচ্ছি। খুব ভালো। রাজা মারা গেলেই মন্ত্রী জয়দেবকে সরিয়ে তুমি আমার কথা মতো রাজ্যকে নিয়ন্ত্রণ করবে। এ কথা শোনামাত্র রানী বেরিয়ে এসে চিৎকার করলেন, হাকিম, তুমি বিশ্বাসঘাতক। হাকিম স্তব্ধ। ছায়ামূর্তি দ্রুত পালাতে চাইল, কিন্তু প্রহরীরা তাকে আটক করল। অবশেষে ধরা পড়ল লোকটি রাজ্যের বহিষ্কৃত প্রাক্তন রাজপুত্র রুদ্রবর্মা, যে বহু বছর আগে বিদ্রোহের অপরাধে রাজ্য ছাড়া হয়েছিল। জেরা করে সব স্বীকার করল। বছর আগে তার বাবা বিদ্রোহ করেছিল। রাজা অমরেন্দ্রের বাবা তাকে ক্ষমা না করে দেশ ছাড়া করেন। সে প্রতিহিংসায় জ্বলতে থাকে। তার পরিকল্পনা ছিল রাজাকে হত্যা করা, মন্ত্রীকে সুযোগ পেয়ে সরিয়ে দেওয়া, হাকিমকে সামনে রেখে রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া, নিজের বংশের প্রতিশোধ নেওয়া। হাকিমকে সে ব্ল্যাকমেল করত, কারণ হাকিমের ছেলেই তার হাতে বন্দী ছিল। হাকিম ভয়ে বিষ মেশানো শুরু করেছিল। রানী সব শুনে হতবাক। রাজা তখন মৃত্যুশয্যায়। হাকিম কান্নায় ভেঙে পড়ে বলল, আমার ছেলে আমাকে বাধ্য করা হয়েছে, কিন্তু আমি চেষ্টা করব মহারাজকে বাঁচাতে। এখনও আমার কাছে প্রতিষেধক আছে। প্রতিরোধক তৈরিতে প্রচুর সময় লাগবে। রানী, মুন্সি, মন্ত্রী সবাই মিলে চেষ্টা করতে লাগলেন। প্রাসাদ জুড়ে অস্থিরতা। 6 ঘন্টা পর হাকিম প্রতিষেধক তৈরি করলেন। রানীর হাতে কাঁপুনি, সবার চোখে জল। রাজার মুখে ওষুধ দেওয়া হলো। ধীরে ধীরে তার শরীর শান্ত হল। প্রথমবার তার চোখে ক্ষীণ আলো দেখা দিল। সকালে রাজা উঠে বসলেন। সামনে রানী, মুন্সি, মন্ত্রী, হাকিম সবাই। রাজা সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, রুদ্র
রুদ্রবর্মা তার পাপের বিচার রাজ্যের আইন অনুযায়ী পাবে। হাকিম কাঁদতে কাঁদতে রাজা ও রানীর সামনে মাথা নত করল। আমি অপরাধ করেছি মহারাজ, কিন্তু আমার ছেলে। তুমি অপরাধ করেছ, কিন্তু জোর করে করানো হয়েছে। তোমার ছেলে নিরাপদে ফিরিয়ে আনা হবে, কিন্তু তোমাকে রাজ্যের সামনে ক্ষমা চাইতে হবে এবং আগামী দিনে রাজ্যের সেবা করে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। রানী মৃণালিনীর বুদ্ধি, মুন্সির তদন্ত, মন্ত্রীর সতর্কতা সবকিছু মিলিয়ে রাজ্যকে আবার রক্ষা করা গেল। রাজা সুস্থ হয়ে রাজ্য পরিচালনা শুরু করলেন। মন্ত্রী জয়দেবও তার ভুল সংশোধন করে জনগণের মাঝে আবার মর্যাদা ফিরে পেলেন। হাকিম তার দুর্বলতা কাটিয়ে নতুন করে জীবন শুরু করলেন। মুন্সির দক্ষতা রাজ্যে দৃষ্টান্ত হয়ে রইল। সৌরগ্রাম আবার শান্ত হল, আবার আলো ফুটল। কখনো অন্ধকার যেতে না, সত্য আর সাহস সবসময় আলোর পথ দেখায়।